আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। যারা ওই অমিত মাল্লব্য, মিথ্যা মাল্লব্য, যারা এসব ফলস বানায়, তাদের শিক্ষায় অগ্রগতি বলার অধিকার আমার আছে। শিক্ষায় অগ্রগতি, যখন মনোজ ভারতজি বলেন দুটো করে পয়দা করে, তখন তো আপনি বলেন না যে পপুলেশন বাড়ানো। আমরা কখনো পপুলেশন বাড়ানোর কথা বলি না, তার কারণ এটা আমাদের পথ নয়। ওইটা কোনো আমাদের পার্টিও অ্যাপ্রুভ করে না। আমরা আমাদের শিক্ষার অগ্রগতি, যারা পিছিয়ে আছে, সে যদি জঙ্গলমহলের মানুষ পিছিয়ে থাকে তাদেরও শিক্ষা, যদি মুসলিম সমাজ যেখানে শিক্ষা দরকার সেখানে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার অগ্রগতির কথা বলেছে। শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে। অশিক্ষিত আমার দেশে কেউ থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক। আমি এটা কিন্তু আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, এটা আমার মত, সেটা বলছি। আপনি যে প্রোগ্রাম করবেন যে এই তো নিজের পাল্টালো, না পাল্টায়নি, সেদিনও যা বলেছি আজকেও। শুধু গোলপার্কের রামকৃষ্ণ মিশন অফ ইনস্টিটিউট অ্যান্ড কালচার, ওখানে ভর্তি হয়ে আগে উর্দুটা শিখুন। সংখ্যাগুরু হবেন বলেছিলেন, এবার বলছেন উর্দুটা শিখতে হবে। আচ্ছা বলুন তো, কলকাতায় থাকার জন্য আমাদের আর কি কি শিখতে হবে? এবার উর্দু শিখতে হবে কেন? বাংলা কি এত খারাপ ভাষা, নাকি বাংলা যথেষ্ট নয় এই পশ্চিমবঙ্গে থাকার জন্য? প্রথমে বললেন সংখ্যাগুরু হবেন, সেদিন বিচার করবেন, আর আজ ক্লারিফিকেশন বলছি না বলেও, ক্লারিফিকেশন করছেন না বলেও অনেক কথা বললেন, তার মধ্যে বললেন উর্দু শিখতে হবে, উর্দু শেখার নিদান। ভাবুন তো কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে উন্নয়ন নিয়ে আলোচনা হয় না, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের মান উন্নয়ন কিভাবে হবে সেটা নিয়ে হয় না, শুধুমাত্র দান খয়রাতি হয়। কিভাবে রাস্তাঘাট ভালো হবে, কিভাবে অন্ধকার জায়গাগুলো আলোকাজ্জ্বল হবে, কিভাবে এ রাজ্যের উন্নতি হবে, এ রাজ্যে কি করে শিল্প আসবে, বেকার যুবক যুবতীদের চাকরি হবে, সরকারি চাকরি বাড়বে কি করে, সরকারি চাকরি যারা করছেন তাদের বেতন বাড়বে কি করে, মানুষের ভালো হবে কি করে, এসব কথা নেই। শুধু হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ আর উর্দু শিখতে হবে, বাংলা শিখতে হবে, এসব চলছে। কি চলছে এই রাজ্যে বলুন তো? কেন উর্দু শিখতে হবে পশ্চিমবঙ্গে বাস করার জন্য? উর্দু শিখতে হবে, সাংবাদিককে বললেন, কিন্তু উর্দু কেন শিখতে হবে? রামকৃষ্ণ মিশন উর্দু শেখাচ্ছে, রামকৃষ্ণ মিশন অনেক ভাষা শেখায়, রামকৃষ্ণ মিশনের অনেক কিছু আছে, সেগুলো না ছেড়ে উর্দুটাই শিখতে হবে কেন? উর্দুর মানে বুঝতে হবে, তার কথা বলার জন্য সেই জন্য তিনি বাংলায় বলেছিলেন, কথাগুলো ছিল স্পষ্ট বাংলা। এখন বলছেন না সেটা উর্দু। এর আগেও আমরা দেখেছি তিনি মিনি পাকিস্তানের কথা বলেছিলেন, এমনটা ডন পত্রিকায় ছাপা হয়েছিল। এর আগেও দেখেছি কলকাতায় অনেক জায়গায় উর্দু সাইনবোর্ড। এখন পরিষ্কারভাবে তিনি বুক বাজিয়ে বলছেন উর্দুটা শিখুন, উর্দুটা শিখতে হবে। ভাবুন কোথায় আছে। আর বিজেপি কি প্রতিক্রিয়া দিল সেটাও শোনাবো আপনাদের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্পষ্টভাবে কি বলেছেন দেখুন। কিছুদিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে মুসলিমরা, তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হবে, প্রায় 1 বছর আগে বলেছিলেন। অতএব ওনার মানসিকতা, ওনার চিন্তা ভাবনা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটা মানে বাঙালিরা বোঝে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি এখন শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করছেন। এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে, যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকে। তৃণমূলের কাছে দেশ আগে না ভোট আগে, কারণ চিকেন নেক দিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছেন। শিলিগুড়ি, মুর্শিদাবাদে একটা নাশকতার ছক তৈরি হচ্ছে। সরকার কি করছে? এখন আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়ে মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধা নেই। আমার অসুবিধা আছে, আপনার হয়তো অসুবিধা হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, তো ওনার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইসব ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যানার্জি আর টাইটেল নিয়ে অন্তত পক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী। এরাই লাথি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে দেবে। যখন এত জামাতের কথা হচ্ছে, এ রাজ্যে উর্দু নিয়ে আলোচনা হচ্ছে, তখন জানেন এ রাজ্য থেকে ধরা পড়ছে জঙ্গিরা। দক্ষিণ 24 পরগনা থেকে কাশ্মীরের জঙ্গি ধরা পড়ছে। আচ্ছা, জঙ্গিরা কি এই রাজ্যকে নিজেদের সেফ হ্যাভেন বলে মনে করছে? তারা কি মনে করছে এই আস্তানা তাদের জন্য নিরাপদ? কেন তারা বিহার ইউপিতে যাচ্ছে না?
কেন পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকছে, কেন তাদের মনে হচ্ছে এই রাজ্যটা তুলনামূলকভাবে সেফ, কেন তারা এ রাজ্যে লুকিয়ে থাকছে। আর কারা ধরলো জানেন? এ রাজ্যের পুলিশ ধরলো না। এ রাজ্যের পুলিশের কাছে ইন্টেলিজেন্স কি ছিল না? এটা আমার প্রশ্ন। এ রাজ্যে ওই জঙ্গি সন্দেহে যাকে ধরা হলো সেই ব্যক্তি দীর্ঘদিন ভাবে এখানে লুকিয়েছিল, সে তার জামাইবাবুতে। কাশ্মীরের ব্যক্তি, তার জামাইবাবু এখানকার। সেই জামাইবাবু নির্দোষ না দোষী সেটা আমি সে বিষয়ে যাচ্ছি না। হয়তো তিনি না জেনেই আশ্রয় দিয়েছেন, এটাও হতে পারে। আবার জেনে বুঝেও আশ্রয় দিয়েছেন, এটাও হতে পারে। আবার সম্পর্কের খাতিরে থাকতে দিয়েছেন, সেটাও হতে পারে। সেটা যেই হোক না কেন, যে ঘটনাই ঘটুক না কেন, কিন্তু লিঙ্ক বুঝতে পারছেন কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ? মালদা মুর্শিদাবাদের নাম শুনতাম, এবার দক্ষিণ 24 পরগনাতেও দুষ্কৃতীরা এসে বসে থাকছে। আর এ রাজ্যের পুলিশ কারা ধরলো জানেন? জম্মু কাশ্মীরের পুলিশ। ওরা ধরে নিয়ে গেছে, আলিপুর আদালতে তোলা হয়েছিল, তারপর ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে, তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে। এটা তো প্রথমবার নয় যে জঙ্গিরা এখানে হয়েছে। জঙ্গি মুসার আপনারা নাম শুনেছেন। বারংবার দেখা গেছে এনআইএ বহু জঙ্গিকে এখান থেকে ধরে নিয়ে গেছে। ইভেন নিউ টাউনে কয়েক বছর আগে এক জঙ্গি, এক দুষ্কৃতী ধরা পড়েছিল। দুষ্কৃতী বলছি, জঙ্গি বলছি না, কারণ অবশ্যই সেই জঙ্গি নাশকতামূলক কাজকর্মের সঙ্গে জড়িত, তবে দুষ্কৃতী তাকে বলা ভালো। সেই দুষ্কৃতীকে এখানে শুট আউট হয়েছিল, গুলি চলেছিল, বহু রাউন্ড ফায়ার হয়েছিল, এসটিএফ ধরে নিয়ে গেছিল, এবং সেই ব্যক্তি ছিল একেবারে আমাদের পাঞ্জাবের বাসিন্দা। পাঞ্জাব এসটিএফ এবং পশ্চিমবঙ্গের এসটিএফ যৌথ উদ্যোগে তাকে ধরেছিল। সেও লুকিয়েছিল এখানে। কেন দুষ্কৃতীদের মনে হয় যে এই পশ্চিমবঙ্গ রাজ্যটা সেফ হেভেন তাদের জন্য? ধরা পড়ছেন অনেক পরে, কিন্তু থাকছেন তো। ধরা পড়ছেন, তারা কয় % ধরা পড়ছেন? খুব নগণ্য সংখ্যা। অনেকেই আসেন থাকেন, হ্যাঁ ধরা পড়েছেন, বহুবার ধরা পড়েছে। এর আগেও আমরা দেখেছি কৈখালী এলাকায় নূর নামে এক বাংলাদেশি দুষ্কৃতী ছিল, বহুদিন সে ওখানে আস্তানা গেড়েছিল, শেষ অবধি সে ধরা পড়ে। কিন্তু কেন দুষ্কৃতীদের বারংবার মনে হয় পশ্চিমবঙ্গে তাদের সেফ হেভেন? কিছু সংখ্যক দুষ্কৃতী ধরা পড়ে, এর থেকে কিন্তু অনেক সংখ্যক দুষ্কৃতী লুকিয়ে থাকে, আসে আবার চলে যায়, কেউ কেউ ধরা পড়ে। ঠিক সেরকমই যেমন বহু পাসপোর্ট ফলস হয়, কিছু পাসপোর্ট ধরা পড়ে, ঠিক সেরকমই এই ঘটনাও তাই সতর্ক হওয়ার প্রয়োজন আছে। অবশ্যই সতর্ক হওয়ার প্রয়োজন আছে, কারণ ওপারে বাংলাদেশ এখন সরাসরি ভারতের সঙ্গে বৈরিতার আচরণে গেছে। সরাসরি তারা বলছে ভারত কাফেরদের দেশ, ভারত বিধর্মীদের দেশ, ভারত আমাদের শত্রু। এবং আমাদের রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট লক্ষ্যে এই কাজটা করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। কি বলছেন শুভেন্দু অধিকারী গোটা বিষয়টায় শুনুন। জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং, শওকত মোল্লার বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে, যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তৃণমূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আয়ুব, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছক ছিল? এরা ভোট দেয় তো। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোনো লোককে, হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়। কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারে, পিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারে। জেঠথানে একটা বুথে 727 তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি 0। এই মডেল। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ফিরহাদ হাকিম বলছে যে সেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙুল তুলবে।
72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার। তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে, মোট যা জমি দিয়েছে 931 কিলোমিটারে, স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি। ফিরহাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরহাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। শুভেন্দু অধিকারীর কথা শুনলেন, অনুপ্রবেশ নিয়ে এত কথা হচ্ছে। এ প্রসঙ্গে বলা দরকার, যারা বর্ডার এরিয়ায় থাকেন বা যারা বর্ডার এরিয়া ভিজিট করেছেন সকলেই জানেন যে কাঁটাতার যে পরিমাণ জায়গায় আছে তার চেয়ে অনেক বেশি জায়গা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিন্তু কাঁটাতার নেই। সেই সুযোগ নিয়েই অনুপ্রবেশ ঘটে, এটা সকলেই জানে। কাঁটাতার নেই কেন? শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করলেন যে বিএসএফ কে বহু জায়গায় জমি দেওয়া হয়নি। এছাড়াও যেটা বাস্তবতা সেটা হচ্ছে বহু জায়গায় রিভারাইন বর্ডার আছে, অর্থাৎ নদী আছে। নদীতে আপনি কোথায় বাঁধ দেবেন? ওপারেও খোলা এপারেও খোলা, সাঁতরে আসা যায়, এপারে আবার ঝোপঝাড় আছে, বহু জায়গায় এমন আছে। এছাড়াও বহু জায়গায় মাঠ ময়দান আছে, মানুষের জমি আছে, সেখানে কাঁটাতার দেওয়ার বহু জায়গায় সমস্যা আছে। আবার এটাও সত্যি কথা, বহু জায়গায় এই সমস্যাও আছে যে রাজ্য সরকার জমি দেয়নি, যেমনটা শুভেন্দু অধিকারী বারংবার অভিযোগ করে আসছেন, বিজেপি নেতারা অভিযোগ করে আসছেন। আচ্ছা, দেশ তো আমাদের সকলের, এখানে তো রাজ্য আলাদা সরকার, কেন্দ্র আলাদা সরকার না, আমরা গোসা করে থাকবো, এটা তো হতে পারে না। দেশের সুরক্ষা তো রাজ্যের সুরক্ষারও ব্যাপার। জঙ্গিরা এখানে যদি নাশকতা করে সেটা তো রাজ্যেরও সমস্যা, শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে এই কাজটা হবে কেন? এটা তো বন্ধ করা দরকার। আর আমরা তো সকলেই জানি যে পশ্চিমবঙ্গে কিভাবে টাকার বিনিময়ে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড তৈরি হয়ে যায়। এটা তো অজানা নয়। পুলিশই তো বারংবার এই র্যাকেট উদ্ধার করেছে, এই র্যাকেটের ভান্ডাফোড় করেছে, যে এ রাজ্য থেকে বিভিন্ন রকমের ডকুমেন্ট বানিয়ে দেওয়া হয়, ভুয়ো নাম রয়েছে, 17 লক্ষ ভুয়ো নাম রয়েছে, এমনটা বিজেপি অভিযোগ করছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। বহু জায়গায় ডাবল এন্ট্রি আছে, বহু জায়গায় মানুষের মারা গেছে তাদের এন্ট্রিগুলো মোছেনি, এবং বহু নতুন মানুষ ঢুকেছেন যাদের এখানে থাকার কথা না, এমনটা অভিযোগ উঠছে। এই অভিযোগের সত্যতা তো যাচাই করার প্রয়োজন আছে। সত্যতা যাচাই করবে কে? প্রত্যেকটা বিষয়ে কেন কেন্দ্র রাজ্য দোলাচল হবে? এটা তো ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। আপনারা যখন দেখছেন ওপার বাংলায়, বাংলাদেশে যখন এই ধরনের আচরণ তারা করছে, ভারতকে শত্রু হিসাবে দেখেছে, তখন তো আমাদের নিজেদের তো শুধরে যাওয়া দরকার। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার কিছু কিছু অ্যাকশন নেওয়া শুরু করেছে, কিন্তু সেই অ্যাকশন তো যথেষ্ট নয়। একটা চালের বস্তার মধ্যে আপনি সুই ফেলে দিয়ে সেই সুই খোঁজা কতটা মুশকিল, সেরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে আজ পশ্চিমবঙ্গে। সে জায়গায় সতর্ক না হলে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর বিপদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপাতত এখানে শেষ করছি বন্ধুরা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের সহযোগিতা করতে চান তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে তার পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান, এবং জয়েন বাটন ক্লিক করে আপনারা যে কোনো অপশন বেছে নিতে পারেন। শুভরাত্রি, ভালো থাকবেন।